দেশে গণটিকাদান শুরু, এক সপ্তাহে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনা টিকা পাবে ৩২ লাখ মানুষ, সর্বনিম্ন বয়স ২৫ বছর। মুমূর্ষু করোনা রোগীর ইনজেকশন সংকট, মজুদ না থাকলেও ৫০,০০০ টাকার ভায়াল কালোবাজারে বিক্রি হচ্ছে ২ লাখ টাকায়। জেলা উপজেলা থেকে মুমূর্ষু রোগীদের ঢাকায় এনেও মিলছে না আইসিইউ বেড, বরিশালে নতুন ২ হাসপাতালে করোনা চিকিৎসা শুরু। জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন চয়নিকা চৌধুরী, পরিমণি অনৈতিক ব্যবসায় জড়িত দাবি ডিবির, আটক হল কস্টিউম ডিজাইনার জিমি। হেলেনা জাহাঙ্গীরের বৈদেশিক মুদ্রা, জুয়া সরঞ্জাম ও সম্পদের তথ্য পেলে তদন্ত করবে দুদক, হবে অর্থ পাচারের অনুসন্ধান। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতির ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ থেকে শুরু হচ্ছে করোনার গণটিকাদান কার্যক্রম। ১২ আগস্ট পর্যন্ত ৬ দিনে সারা দেশে টিকা দেওয়া হবে ৩২ লাখ মানুষকে। টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছরই বহাল থাকছে। ১২ আগস্ট পর্যন্ত সারা দেশের ৪,৬০০ ইউনিয়ন, ১,০৫৪ পৌরসভা এবং ১২টি সিটি কর্পোরেশনের ৪৩৩টি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ৭ থেকে ৯ আগস্ট সিটি কর্পোরেশনে, ৮ এবং ৯ আগস্ট দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে এবং ১০ থেকে ১২ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে। কার্যক্রম পর্যবেক্ষণের পর সুবিধা অসুবিধা বিবেচনায় নিয়ে টিকা দেওয়া আবার শুরু হবে এক সপ্তাহ পর, ১৪ আগস্ট থেকে। দেশে এখন পর্যন্ত ১,৯,৯৫৩ জন প্রথম ডোজ এবং ৪৪,১৬,১৩১ জন মানুষ করোনার দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশের ৪,৬০০ ইউনিয়ন, ১,০৫৪ পৌরসভা এবং ১২টি সিটি কর্পোরেশনের ৪৩৩টি ওয়ার্ডে গণটিকা কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচি নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, গণটিকা কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং এক্ষেত্রে তাদের আগ্রহ বা উপস্থিতি কেমন রয়েছে? শুরু হয়েছে সেক্ষেত্রে সিলেট মহানগরীর ৮১টি কেন্দ্র এবং সিলেট জেলার প্রায় ৩০০টি কেন্দ্রে আজকে সকাল থেকেই টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। সিলেট থেকে গণটিকার কার্যক্রম দেখছিলেন সরাসরি। দেশে করোনায় মারা গেলেন আরও ২৪৮ জন, এই নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২২,১৫০ জনে, নতুন করে শনাক্ত ১২,৬০৬ জন। তবে শনাক্তের হার কিছুটা কমে দাঁড়িয়েছে ২৬.২৫%। দেশে করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৩৮ এবং নারী ১১০ জন। এ নিয়ে মোট প্রাণহানি ২২,১৫০ জনের। দেশের ৭০৭টি ল্যাবে গত ২৪ ঘন্টায় ৪৮,০১৫ নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে ১২,৬০৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১৩,৩৫,২৬০ জন। এদিকে গত কদিন ধরে শনাক্তের হার নিম্নমুখী। টানা কিছুদিন তা ৩০-এর উপরে থাকলেও ১ আগস্ট থেকে তা কমছে। পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৬.২৫%। এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১৫,৪৯৪ জন। এ নিয়ে সুস্থের সংখ্যা দাঁড়ালো ১১,৭২,৪৩৭ জনে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীর ইনজেকশন একটেমরার সংকটের সুযোগ নিচ্ছে কালোবাজারিরা। আমদানিকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বলছে মজুদ নেই, কিন্তু বেশি দাম দিলেই মিলছে কালোবাজারে। ৫০,০০০ টাকার ইনজেকশন বিক্রি হচ্ছে ২ লাখ টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ানো সহ দাম কমানোর দাবি ভুক্তভোগীদের। ক্যান্সার সহ বড় যে কোনো রোগের শেষ চিকিৎসা হিসেবে ব্যবহার হয় তোসিলিজুমাব। ওষুধটি এখনও গবেষণা পর্যায়ে। করোনায় ফুসফুসের ব্যাপক সংক্রমণে মুমূর্ষু রোগীদের ক্ষেত্রেও চলছে এর ব্যবহার।
সুইজারল্যান্ডের কোম্পানি রস এই ইনজেকশন তৈরি করে অ্যাক্টেমরা নামে। দেশে এর একমাত্র আমদানিকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল। ধানমন্ডিতে রেডিয়েন্টের অফিসের সামনে করোনা রোগীর স্বজনদের ভিড়। এই চিত্র এখানে প্রতিদিনের। আমার একটা ইনজেকশন না দিলে 2 ঘন্টার ভিতরে রোগীটা মারা যাবে ভাই। একটি ইনজেকশনের দাম 50,000 টাকা, কিন্তু তা কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। রোগীর স্বজনদের অভিযোগ, বেশি মুনাফার জন্য ওষুধ যাচ্ছে কালোবাজারে। ওষুধের মূল্য মাত্র 48,000 টাকা, 60,000 নিতে পারে, কিন্তু এখন 1,10,000 দিয়ে আমাদের রোগীর জন্য আমরা নিতে বাধ্যতামূলক। রিকমেন্ড করে দিতেছে ডাক্তার, তারা এই জায়গায় চলে যান, আসতেছি তারা দিতেছে না। সিন্ডিকেটের কোথা থেকে দিতেছে? অভিযোগ অস্বীকার করে রেডিয়েন্ট কর্তৃপক্ষ বলছে মজুদ না থাকায় দিতে পারছেন না তারা। আমাদের কাছেও নাই, আমাদের কাছেও নাই। আই এম এক্সট্রিমলি সরি, এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে কালোবাজারে অভাব নেই ইনজেকশনের, বিক্রি হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি দামে। রোগীর স্বজন সেজে এবার কালোবাজার চক্রের এক সদস্যকে ফোন। ভাই, আপনার কাছে অ্যাক্টেমরা ইনজেকশন পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে, দেওয়া যাবে। দাম কত? আপনার দুটোই অলমোস্ট 2 লক্ষ টাকা লাগবে আর কি। সরবরাহের জন্য নেওয়া হলো 1 ঘন্টা সময়, দাম 2 লাখ টাকা। ইনজেকশনের জন্য এবার একটি হাসপাতালের নিচে অপেক্ষা। সময়ের আগেই ইনজেকশন নিয়ে হাজির চক্রের এক সদস্য। এই সিন্ডিকেটের সাথে আর কে কে জড়িত? না, আমি সিন্ডিকেট না, একটা গ্রুপে আমি নাম্বারটা পাইছি, উনি এখানে বাইরে আছে, চলেন উনি আসছে। আপনি এটা কিনেছেন কোথা থেকে? আমি কোথাও কিনিনি, চলেন এখানে আছে উনি। তার দাবি তিনি শুধু সরবরাহকারী, এর পেছনে আছে অন্যজন। হাসপাতালের বাইরে মোটরসাইকেলে অপেক্ষা করছেন তিনি। আপনি এটা নিয়েছেন কোথা থেকে বলেন? না না, মিডিয়া নেই। আপনি কোথা থেকে নিয়ে আসছে এটা বুঝতে পারছেন, বাইকে করে। আমি জাস্ট সিগারেট থেকে আমি নেই নাই ভাই, উনি আমাকে নিয়ে আসছেন। না না, উনি নিয়ে আসছে ভাই। এক পর্যায়ে মোটরসাইকেল রেখেই পালিয়ে যান চক্রের এই সদস্য। পরে তাকে আটক করে পুলিশ। দেশে অ্যাক্টেমরার চাহিদা মেটাতে রেডিয়েন্টের পাশাপাশি অন্য কেউ আমদানি করতে চাইলে অনুমতি দিতে চায় ঔষধ প্রশাসন। তারা যেটা চাচ্ছে সেই পরিমাণে আমরা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের অনুমোদনের দিক থেকে কোনো কার্পণ্যতা নেই। অন্য কোম্পানি যদি কেউ আনে সেরকম যদি আমরা আবেদন পাই, সেটা আমরা বিবেচনা করে দেখব। করোনার চিকিৎসায় অ্যাক্টেমরার কার্যকারিতা নিয়ে বিতর্ক আছে। এটি বেশি ব্যবহার হচ্ছে বেসরকারি হাসপাতালে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশের গণটিকা কার্যক্রম জানাতে এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, সকাল থেকে এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহটা কেমন দেখছেন এবং সেক্ষেত্রে সার্বিক প্রস্তুতি কেমন রয়েছে বরিশালে? দেখুন, আসলে জীবন বাঁচানোর জন্য হচ্ছে মানুষ কি পরিমাণ হন্যে হয়ে উঠেছে। আজকে সকালে আমি এই চরবাড়িয়া ইউনিয়ন যেটাকে বলা হয়, এটা খুব দুর্গম একটি ইউনিয়ন। তো এর পথঘাট বেশিরভাগই ভাঙা। তো সেই অবস্থায় আমি এখানকার একটি কেন্দ্র যেটি বলে কাকাসুরা সরকারি প্রাথমিক কেন্দ্র, আমি এখানে হাজির হয়ে এটা টের পেয়েছি যে দেখুন আমার পেছনটায় যারা দাঁড়িয়ে আছেন এরা সবাই কিন্তু এখানে 3টি বুথ করে দেওয়া আছে। 3টি বুথের মধ্যেও কিন্তু টিকা গ্রহণকারীরা বেশি। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে মহিলারা এবং বয়স্ক মহিলারা ছুটে এসেছেন ভোর থেকে। আমি এখানে এসেছি 7:30টার পর। তো তখন থেকেই যেটা দেখছি যে মানে বয়স্ক যারা রয়েছেন তাদের এই টিকা নেওয়ার একটা মানে ইচ্ছেটা খুব বেশি। আমি জিজ্ঞেস করেছিলাম যে এত সকালে এসছেন কেন? তখন যেটি বলা হয়েছে যে আসলে বৃষ্টির সময় তো কাদা ডিঙিয়ে আসতে তাদের কষ্ট হবে। তা আমি জিজ্ঞেস করেছি যে আজ না এলেও তো পারতেন, আবার সামনে আসতে পারতেন। তিনি বলেছেন যে জীবন মৃত্যুর মুখোমুখি আমরা, ভয় লাগে, এই জন্য তারা সবাই আগে ভাগে এসে বসেছেন। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আসলে টিকা নেয়ার যে প্রবণতা। দেখুন, আমি এই যে যখন করোনা প্রতিরোধের বা করোনা ঠেকানোর টিকাটি প্রথম শুরু হয়, সেই প্রথম দিনে কিন্তু গিয়ে বসেছিলাম কেন্দ্রে যে মানুষ আসে কিনা টিকা নিতে। আমরা বসেছিলাম, টিকা দানকারীরা বসেছিল, সব বসেছিল, কিন্তু মানুষ খুঁজে পেতে খুব কষ্ট হয়েছিল। ঠিক তার উল্টো চিত্র এই গ্রামীণ জনপদ। হ্যাঁ,
তো এই গ্রামীণ জনপদে ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ এসেছে উপচে পড়া। এটা যেটি বলেছেন যে তারা 3টি বুথ করে দিয়েছেন, 600 জনকে টিকা দেবেন। শুধুমাত্র রেজিস্ট্রেশন হলেই হবে, যারা রেজিস্ট্রেশন করেনি তাতে কিছু হবে না, তারা এখানে রেজিস্ট্রেশন করে দিয়েছেন। অর্থাৎ ফ্যাসিলিটি যাতে। মুরাদ আহমেদ, আপনি যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষের একটি খুবই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যে টিকাদান কেন্দ্রে রয়েছেন সেখানে আজকে দিনে কত জনকে টিকা দেওয়া হতে পারে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? দেখো, সেটাই বলছিলাম যে 600 জনকে এখানে টিকা দেয়া হবে এবং 3টি বুথ খুলে রাখা হয়েছে। এখানে ফ্যামিলি প্ল্যানিং এর কর্মী যারা রয়েছে তারা এসছে, হেলথের কর্মী যারা রয়েছে তারা এসছে, ইউনিয়ন পরিষদ থেকে কিছু স্বেচ্ছাসেবক দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এত গ্রামীণ একটি জনপদ, সেখানে এই ব্যবস্থাপনাটি উতরে যায় আর কি, উতরে যাওয়ার মতো যে একটি একদম নতুন, তো বিষয়গুলো একেবারে নতুন, উতরে যাওয়ার মতো বিষয় হয়েছে এবং আমার কাছে ভালোই লেগেছে। আর যেটি হচ্ছে যে ঝড় বৃষ্টি, এই বাদলের সময়টায় আপনি দেখছেন যে আমরাও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু তারপরেও মানুষ কিন্তু মেঘের সাথে মনে হয় যেন অনেকটা সময় মনে হয় যে মেঘের সাথে পাল্লা দিয়ে সামনে কেন্দ্রে চলে আসার একটি প্রবণতা। বয়স্করা যেন কোনোভাবে আজকে ঘরে নেই, এইটুকু মনে হচ্ছে। আর যেটি হচ্ছে যে ওনারা যেটি বলেছে, আমাদেরকে যেটি জানানো হয়েছে যে বিভাগীয় স্বাস্থ্য থেকে, অফিস থেকে, যে আজকে 416টি কেন্দ্রে তারা এই টিকাটি দেবেন এবং এর জন্য যত রকম প্রস্তুতি আছে সবগুলি তারা নিয়ে রেখেছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা সব মাঠে রয়েছেন। আমি এখন এখানে দেখছিলাম যে বরিশালের যে সদর উপজেলা চেয়ারম্যান তিনিও নির্ধারিত সময়ের আগে চলে এসেছেন, অন্যান্য যারা রয়েছেন ইউপি চেয়ারম্যানরাও আগে চলে এসেছেন। বিষয়টি হচ্ছে একটি জায়গায় যে আজকে টিকাটিকে প্রশাসনিক, রাজনৈতিক এই সব দিক থেকেই গুরুত্ব দেওয়া হয়েছে আমার এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, যার ফলে টিকা যে একটি ফ্যাক্টর এবং টিকা যে ম্যান্ডেটরি। আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। একটি শয্যার জন্য করোনা রোগীদের নিয়ে স্বজনেরা ঘুরছেন রাজধানীর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। করোনা ডেডিকেটেড হাসপাতালে বেড খালি না থাকায় অনেকে বাধ্য হয়ে ভর্তি হচ্ছেন বেসরকারি হাসপাতালে। জেলা উপজেলা থেকে আসা মুমূর্ষু করোনা রোগীরা ঢাকায় এসে পাচ্ছেন আইসিইউ। রোগীর অবস্থার উন্নতি বা মৃত্যুতে খালি হওয়া আইসিইউ বেড অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে অপেক্ষমান অসংখ্য মুমূর্ষু রোগীর কোনো একজনকে। নতুন বাজারের বাসিন্দা আবু সাইদ অসুস্থ শাশুড়ি লুৎফুন্নেসাকে নিয়ে এসেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এখানে আসার আগে আরও 3টি হাসপাতাল ঘুরেও মেলেনি একটি শয্যা। জানালেন একটি বেসরকারি হাসপাতালের সাথে কথা হলেও সেখানে প্রতিদিন খরচ হবে 1.5 লাখ টাকা, যেটি তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না। কি করবো, এই যে ওদের সাথে তো কোনো কথাই পারতেছে না, ভর্তি করবে না, নিবেই না। কিন্তু অথচ আমরা ওখানে কিডনির চিকিৎসা করছি ইসলামিক হাসপাতালে, ইউনাইটেড নিয়ে আসছি। ইউনাইটেডে ওরা আমাদের থেকে পার ডে 1.5 লক্ষ টাকার উপর খরচ পড়বে বলতেছে, আমরা এটা সম্ভব না। রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালেও দেখা গেল একই চিত্র, খালি নেই কোনো আইসিইউ বেড। ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী। অক্সিজেন দেওয়ার পরে মোটামুটি দেখি ইমপ্রুভ হয় না, আইসিইউতে নিয়ে গেছে তারা নিজেরাই, মেডিকেল কর্তৃপক্ষ। গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা মোহাম্মদ শাকিল তার মাকে ভর্তি করেছেন এই হাসপাতালের আইসিইউতে। 20 দিন ধরে অপেক্ষা করছেন মায়ের সুস্থতার। করোনায় এরই মধ্যে হারিয়েছেন মামা ও খালাকে। করোনা আক্রান্ত হয়ে অপর 2 খালা ভর্তি রাজধানীর অন্য হাসপাতালে। পরিবার তছনছ করে দেয়া করোনার এ ভয়াবহতা থেকে সকলকে সতর্ক থাকার আকুতি শাকিলের। যার হয় সেই বুঝে আসলে এটা কি, কেমন কি পরিস্থিতি। আল্লাহ যে মানুষরা আসলে এই রূপ দেয় না, ঠিক আছে, কি যে একটা পরিস্থিতি পুরো বডিটা মানে নষ্ট করে দেয়। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 21,900 মানুষের, আর শনাক্তের সংখ্যা 13,22,000। সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। করোনার টিকা নেয়ার পাশাপাশি সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলছেন চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বরিশালে করোনার রোগী বেড়ে যাওয়ায় দুটি হাসপাতালে নতুন করে চিকিৎসা শুরু হয়েছে। এতে করোনা রোগীদের জন্য শয্যার সংখ্যা বেড়েছে 120টি। এছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও নিশ্চিত করা হচ্ছে চিকিৎসা। বরিশাল বিভাগে জুন মাসে 2094 জন করোনা আক্রান্তের বিপরীতে মৃত্যু হয় 19 জনের। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা 1.5 লাখের বেশি। এ সময় করোনায় মৃত্যু হয়েছে 164 জনের। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে অন্তত 300 জনের। আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ায় চাপ বেড়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তাই আরও দুটি হাসপাতালে শুরু হয়েছে করোনার চিকিৎসা। এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে 100 শয্যার বরিশাল জেনারেল হাসপাতাল। এছাড়া মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্রে খোলা হয়েছে 20 শয্যার করোনা ইউনিট। পরিস্থিতি সামলাতে বাড়ানো হচ্ছে জনবল। আমরা 100 বেডের হাসপাতাল ডেডিকেটেড করেছি সদর হাসপাতালকে। এটি সম্পূর্ণ করোনা হাসপাতাল। মা ও শিশু হাসপাতাল 20 বেডের, সেটিকে আমরা ডেডিকেটেড করেছি। আশা করি 20 বেডে আমরা 30-40 জনকে আমরা বিভিন্নভাবে ফ্লোরিং করে আমরা সেবা দিতে পারবো। এছাড়া বিভাগের 34 উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও অন্তত 680টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা বেড 20-এ উন্নীত করা হচ্ছে। তো আমরা দেখছি এবং সাথে সাথে সেইটাকে বৃদ্ধিকরণ এবং মানুষের সেবাকে দেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের ফিল্ডটাকে আরও বড় করতেছি। এবং সাথে সাথে আমাদের যারা চিকিৎসকরা আছে তারা ইতিমধ্যেই আগের চেয়ে অনেকটাই প্রশিক্ষিত, যার জন্য তারা আগের চেয়ে অধিক মনোবল নিয়ে কাজ করতেছে। বরিশালের আরও একটি বেসরকারি হাসপাতালকেও করোনা হাসপাতালে রূপান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লকডাউনের 16তম দিনে বৃষ্টির কারণে সড়কে কিছুটা গাড়ি ও লোকজনের চলাচল কম। বিধিনিষেধ কার্যকরে সর্বত্র কিছুটা শিথিলতা দেখা গেলেও চেকপোস্টে গাড়ি থামিয়ে জানতে চাওয়া হচ্ছে চলাচলের কারণ। সকাল থেকে গাবতলী, আবদুল্লাপুর সহ রাজধানীর প্রায় সব প্রবেশ পথে দেখা যাচ্ছে ঢাকামুখী মানুষের চাপ। অফিস দোকানপাট খুলে যাওয়ায় ঢাকায় ফেরার কথা জানান তারা। ঢাকার বাইরে পুলিশকে ফাঁকি দিয়ে রাতে বাস চলছে বলেও জানান যাত্রীরা। সকালে গাবতলীতে সাভার ও আমিনবাজারমুখী অনেক মিনি বাস চলতে দেখা যায়। স্টাফ বাসগুলোও করছে যাত্রী পরিবহন। এসব বাসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন হুড়োহুড়ি করে উঠছেন। পুলিশ নজরদারি থাকলেও অফিস, টিকা, চিকিৎসা সহ নানা অজুহাত দেখিয়ে বাসে চলাচল করছেন যাত্রীরা। গুলিস্তান যাচ্ছে 300 টাকা, সাইদাবাদ যাচ্ছে 700 টাকা। ঠিক আছে, বর্তমানে যে বাংলাদেশে যে লকডাউন, ঢাকা শহর মিল ফ্যাক্টরি খোলা রেখে এই লকডাউনে আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা দুর্ভোগে আছি, আমাদের টাকা অনেক বেশি যাচ্ছে, তবু আমরা গাড়ি পাচ্ছি না, আমরা খুব কষ্টে আছি। অনেক ভেঙে ভেঙে আসতে হয়েছে। আমার 60-70 টাকার ভাড়া, সেখানে আমার 200 টাকা চলে গেছে। আমি আরও দেখা গেছে আরও 50 কিলোমিটার মতো যেতে হবে, হয়তো আরও 400-500 টাকা খরচ হয়ে যাবে আর কি। আমি আসছি হেমায়তপুর থেকে, যাব বেবিলনগঞ্জ টেকনিক্যাল মোড়ে, ওখানে আমার অফিস। আসার পথে বৃষ্টির জন্য তো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। আমি অটো করে আসছি আমিনবাজার পর্যন্ত, এখান থেকে হাঁটে আসলাম। নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই সময়ে বনানী থেকে আটক পরিমণির কস্টিউম ডিজাইনার জিমিকেও নেওয়া হয় ডিবি কার্যালয়ে। তাকেও জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে বাসায় ফিরছিলেন চলচ্চিত্র ও নাটক নির্মাতা চয়নিকা চৌধুরী। এ সময় রাজধানীর পান্থপথে তার গাড়ি থামান পুলিশ সদস্যরা। আমাকে যদি ডাকে, আমাকে কিছু জানতে চায়, আমি অবশ্যই যাব, কারণ আমি জানি আমি খুব পরিচ্ছন্ন মানুষ। আমি এমন কিছু করিনি যেটা নাকি একটা ভুলের তাড়নায় পড়বে বা কোনো কিছু ভুল বা কোনো ক্রাইম। আমার মনটা যেহেতু পরিষ্কার, আমাকে ডাকলে যে কোনো কিছুতে আমি গিয়ে তাদের উত্তর দিয়ে আসবো। এক পর্যায়ে চয়নিকার গাড়িতে উঠে বসেন পুলিশ সদস্যরা। তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা কর্মকর্তারা। তার বিরুদ্ধে যে কমপ্লেনগুলি পেয়েছি সেগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা মনে করেছি এখন যে জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাকে তার পরিবারের জিম্মায় আমরা আপাতত দিয়ে দিব এবং তাকে যখন আমরা ডাকবো সে আবার আমাদের কাছে আসবে। এর আগে পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানিয়েছিলেন পরিমণির অনৈতিক কাজে এক নারী ও কস্টিউম ডিজাইনার জিমি জড়িত। অন্ধকার জগতে পা রাখলেন, এটার পেছনে কারা কারা তাকে এই পেট্রোনাইজ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেই নাম কিছু উনি বলেছেন। তার মধ্যে একজন মহিলার নামও বলেছেন। বুধবার পরিমণি আটকের পর আলোচনায় আসেন চয়নিকা।
পরে তিনি জানিয়েছিলেন পরিমণির সঙ্গে শুধুই কাজের সম্পর্ক, অন্য কোনো বিষয় নেই। এর আগে পরিমণির বোট ক্লাব কাণ্ডে নাম আসে জিমির। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিমণিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর ডিবির দাবি, সিনেমার আড়ালে অনৈতিক কাজে জড়িত ছিলেন তিনি। এতে জড়িত এক নারী ও তার কস্টিউম ডিজাইনার জিমি। এদিকে মামলা তদন্তের দায়িত্ব ডিবি থেকে গেছে সিআইডির কাছে। বনানীর ভাড়া বাসায় মিনিবার বসিয়ে পার্টির আয়োজন করার অভিযোগে বুধবার পরিমণিকে আটক করে র্যাব। পরদিন বনানী থানায় তার বিরুদ্ধে হয় মাদক আইনে মামলা। এতে পরিমণিকে 4 দিনের রিমান্ড দেয় আদালত। তদন্তের দায়িত্ব পায় ডিবি। তবে শুক্রবার সে দায়িত্ব চলে যায় সিআইডির কাছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর ডিবি বলছে, সিনেমার আড়ালে পরিমণির অনৈতিক ব্যবসার প্রমাণ পেয়েছে তারা। অন্ধকার জগতে পা রাখলেন, এটার পিছনে কারা কারা তাকে এই পেট্রোনাইজ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেই নাম কিছু উনি বলেছেন। সে রাতের বেলা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে সে ক্লাবের বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাকে বিভিন্ন পথে নিয়ে যেত। ওর বিষয়েও আমরা খোঁজখবর নিচ্ছি। পরিমণির বিরুদ্ধে আনা এসব অভিযোগকে ব্যক্তিগত বলছে চলচ্চিত্র শিল্পী সমিতি। তার সদস্যপদ বাতিল প্রশ্নে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসছে কার্যনির্বাহী কমিটি। ইমার্জেন্সি মিটিং কল করেছে আমাদের আমাদের কালকে এক্সিকিউটিভ বোর্ডের মিটিং আছে 3টায়, আর 5টায় আমরা সংবাদ সম্মেলন ডাকবো। তো তখনই আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব। এই ধরনের 1-2জন শিল্পীর জন্য যদি আমাদের সমগ্র শিল্পী সমাজের একটা সুনামানি হয়, মানে সুনাম নষ্ট হয়, সেটা আমরা শিল্পী সমাজ কখনোই মেনে নেব না। পরিমণি ছাড়াও রিমান্ডে আছে প্রযোজক রাজসহ 3 জন। ডিবি বলছে, রাজের প্রোডাকশন হাউসের কাজ ছিল মডেল সংগ্রহ করা। এদের দিয়ে দেশে বিদেশে করানো হতো অনৈতিক কাজ। আমাদের কাজ হচ্ছে ওই সকল অস্ত্র প্রকল্পে সমাজের উচ্চবিত্ত যারা তথাকথিত বড়লোক হয়েছেন বিভিন্ন অবৈধ ব্যবসা করে, আমরা তাদের সকলকে আমরা আইনে আনব। এদিকে রাজের ঘটনায় বিব্রত টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন। তার সদস্যপদ স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হবে শিগগিরই। পরামর্শ আকারে আমরা আমাদের কার্যকরী কমিটিকে পেশ করেছি। অনলাইনে জিনিসটাকে সেটার একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, কিন্তু আমরা খুব শীঘ্রই আমরা একটা সিদ্ধান্ত পেয়ে যাব বলে আমার বিশ্বাস। বুধবার বনানীর বাসা থেকে পরিমণিকে আটকের পর অভিযান চালানো হয় রাজের বাসায়। সেখানেও মাদকসহ নানা অবৈধ সামগ্রী পাওয়া যায়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণটিকা কর্মসূচির আরও খবর জানাতে রাজধানীর বাবুবাজারের ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব পণ্ডু। বুদ্ধদেব, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং সকাল থেকে সাধারণ জনগণের মধ্যে কেমন আপনি উপস্থিতি দেখছেন এবং তাদের মধ্যে অংশগ্রহণের কী ধরনের স্বতঃস্ফূর্ততা রয়েছে? হ্যাঁ, আপনি জানেন যে দেশব্যাপী যে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার বেড়ে যাওয়ার পর থেকেই কিন্তু এই টিকা নেয়ার যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে এবং প্রত্যেকটা টিকা কেন্দ্রেই আমরা সকাল থেকে অন্যান্য টিকা কেন্দ্রেও দেখছি, প্রত্যেকটা টিকা কেন্দ্রে কিন্তু মানুষের প্রচুর ভিড় এবং তারা কিন্তু আগ্রহ নিয়েই এখানে টিকা দিতে এসেছেন। আপনি জানেন যে গত 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই টিকা কেন্দ্রের সংখ্যা একের পর এক বাড়ছে এবং গতকালকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একটি ঘোষণা দিয়েছিলেন যে 7 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে সারা দেশের প্রায় 4,600টি ইউনিয়ন এবং 1,000-এর বেশি পৌরসভা ছাড়াও সিটি কর্পোরেশনের প্রায় 433টি কেন্দ্রে এই গণটিকাদান কর্মসূচি শুরু হবে, যেখানে শুধুমাত্র এনআইডি নয়, শুধু জন্ম নিবন্ধন থেকে শুরু করে পাসপোর্টের যে কোনো ছবি নিয়ে গেলে এখানে 25 যে কেউ এখানে টিকা নিতে পারবেন এবং এদের মধ্যে অগ্রাধিকার দেয়া হবে প্রতিবন্ধী এবং নারী এবং এখানে যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন। এইখানে আমি এই কেন্দ্রে কিছুক্ষণ আগে যেটা প্রত্যেকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে কিন্তু 10 তারিখে যারা রেজিস্ট্রেশন করেছিল তারা আজকে টিকা পাচ্ছে। এখানে প্রতিদিন 400 থেকে 450 জনকে টিকা দেওয়া হচ্ছে। তবে 10 তারিখের পরে অর্থাৎ প্রায়
গত মাসের 10 তারিখে, তার মানে একটি জট কিন্তু এই টিকা কেন্দ্রে লেগে আছে। অর্থাৎ এখানে কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছেন যে তাদের সক্ষমতা 400 থেকে 450 টিকা প্রতিদিন দেওয়ার, কিন্তু রেজিস্ট্রেশন করছেন প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ। তার ফলে কিন্তু এখানে এক ধরনের জট লেগে গেছে এবং গত 10ই জুলাই যারা রেজিস্ট্রেশন করেছিলেন তারা কিন্তু আজকে টিকা নিতে পারছেন। অর্থাৎ এখানে প্রচণ্ড আগ্রহ আছে মানুষের টিকা নেওয়ার ক্ষেত্রে, কিন্তু এইখানে সেইভাবে কিন্তু এখানে টিকা দেওয়ার যে হার সেটা কিন্তু বাড়েনি এবং এই কর্তৃপক্ষ আমাদের বলছেন তারা চেষ্টা করে যাচ্ছেন যে তাদের লোকবল আরও বাড়ানোর জন্য, এবং জায়গার স্বল্পতার কথাও এখানকার কেন্দ্রের মানুষজন জানিয়েছেন। তবে যারা টিকা প্রত্যাশী তারা এক ধরনের অভিযোগ করছেন যে বাড়ির অনেকেই হয়তো 4 জন একসঙ্গে রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু একজনের সে SMS-টা পেয়েছেন কিন্তু 3 জন আর পাচ্ছেন না। অর্থাৎ তারা বলছেন যে এই রেজিস্ট্রেশনের পরে তাদের যে অপেক্ষাটা এটা যেন দেখা হয় এবং কর্তৃপক্ষের কাছে এক ধরনের তারা একটি অনুনয় করছেন যে দ্রুত যেন রেজিস্ট্রেশনের পরে তাদের টিকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। রাজধানীর বাবুবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের অবৈধ সম্পদ আছে কি না তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অর্থ পাচার ও অবৈধ সম্পদের তথ্য পেলে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অনুসন্ধান বিভাগের কমিশনার ডক্টর মোজাম্মেল হক এসব কথা জানান। বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় বিদেশি মদ, ওয়াকি টকি, বিদেশি মুদ্রা, জুয়া খেলার সরঞ্জাম, হরিণের চামড়া সহ আটক করা হয় তাকে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে মামলা হয়। হেলেনার বাসা থেকে উদ্ধার বৈদেশিক মুদ্রা, জুয়ার সরঞ্জাম ও বিপুল পরিমাণ সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে অনুসন্ধান শুরু করবে দুদক। বৈধ সম্পদের ব্যাপারেও যদি কোনো অভিযোগ থাকে, সেই সম্পদ বৈধতা পেয়েছে কিনা সেই ব্যাপারগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। র্যাবের অভিযানের জব্দ তালিকা পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। র্যাবের রিপোর্ট আমরা পাই নাই, রিপোর্ট পাওয়ার পরে যদি সেখানে কোনো লিখিতভাবে কোনো প্রতিবেদন আসে সেগুলোর যাচাই বাছাই করে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে আইন সেটার সাথে সঙ্গতিপূর্ণ যে বিষয়গুলো থাকবে সেগুলোকে আমরা বিবেচনায় নেব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া জয়যাত্রা নামক টেলিভিশন চ্যানেল পরিচালনা করার কারণেও আলাদা মামলা হওয়ার কথা রয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদকের 3 মামলায় মডেল পিয়াসাকে আরও 8 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। নতুন করে 4 দিনের রিমান্ড হয়েছে মৌয়ের। আদালতে পিয়াসার দাবি মাদকের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে তদন্তের দায়িত্ব ডিবি থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। গুলশান থানার মাদক মামলায় 3 দিনের রিমান্ড শেষে পিয়াসাকে আদালতে আনে পুলিশ। তবে তদন্তের দায়িত্ব ডিবি থেকে সিআইডিতে যাওয়ায় করা হয় আরও 7 দিনের রিমান্ড আবেদন। শুনানি শেষে গুলশানের মামলায় 2 দিন, খিলক্ষেত ও ভাটারা থানার 2 মামলায় 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। পিয়াসার আইনজীবীর দাবি, মাদক উদ্ধার হওয়ার পর আবারও রিমান্ড দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আসামির নিজ মুখের কথা যে এটা সে পরিকল্পনার শিকার, তার কাছ থেকে কোনো মাদক ছিল না। এই যে বাকি রিমান্ড হয়েছে, এটা আমরা ন্যায় বিচার থেকে হয়তো একটু বঞ্চিত হয়েছি। মরিয়ম আক্তার মৌর ক্ষেত্রেও তদন্তভার সিআইডিতে স্থানান্তর হওয়ায় নতুন করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির পর 4 দিন মঞ্জুর করে আদালত। এর আগে হেফাজতে নিয়ে তাকে 3 দিন জিজ্ঞাসাবাদ করে ডিবি। একই মামলায় 3 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন এবং অদ্য বিজ্ঞ আদালতে রিমান্ড শেষে ফেরত আসছে এবং পুনরায় রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই বলে আমরা মনে করি। তবে রাষ্ট্রপক্ষের দাবি, দুজনের মামলাতে যৌক্তিক কারণ থাকায় রিমান্ড দিয়েছে আদালত। দফায় দফায় রিমান্ড নেওয়ার প্রয়োজন হয়েছে বলেই পুলিশ রিমান্ড চেয়েছে। 15 দিন পর্যন্ত রিমান্ড নেওয়ার এখতিয়ার আছে, 15 দিনের বেশি রিমান্ড হবে না। অতএব এখানে বারবার যদি প্রয়োজন হয় সেটা রিমান্ড চাবে পুলিশ। রোববার রাতে বাড়িধারার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ পিয়াসাকে আটক করে ডিবি। একই সময়ে চালানো অভিযানে মোহাম্মদপুরের বাসা থেকে আটক হন মরিয়ম আক্তার মৌ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। করোনার কারণে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে দেখা মিলছে না ক্রেতার, লোকসানের সংখ্যায় চাষিরা। আফ্রিকান প্রাণীদের অভয়াশ্রম বঙ্গবন্ধু সাফারি পার্ক 4 মাসে জন্ম নিয়েছে 50 নতুন অতিথি। সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ থাকার পরেও রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী চালের দাম। এক সপ্তাহে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে কমপক্ষে 2 টাকা। করোনা লকডাউনে বিপাকে থাকা স্বল্প আয়ের মানুষদের কঠিন সংকটে ফেলেছে বাড়তি চালের দাম। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, উৎপাদন সন্তোষজনক হলেও মিল মালিকেরা মজুদ ধরে রাখায় বাজারে দাম বাড়ছে। চলতি বছর সরকারের চালের মজুদ গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ, কিন্তু এর কোনো সুফল পৌঁছাচ্ছে না ভোক্তা পর্যায়ে। বাজারে বেড়েই চলেছে সব ধরনের চালের দাম। করোনা ও লকডাউনে চাপের মুখে স্বল্প আয়ের মানুষেরা। এর মধ্যে বাড়তি চালের দাম যেন অসহনীয় এক বোঝা। সরু এবং মোটা 2 ধরনের চালের দামই বেড়েছে কেজিতে কমপক্ষে 2 টাকা। টিসিবি বলছে, গত 1 বছরে খুচরা পর্যায়ে চালের দাম বেড়েছে 14.5%। এক সপ্তাহ আগে মিনিকেট চাল 60 থেকে 65 টাকায় কেনা গেলেও এখন তা বিক্রি হচ্ছে 62 থেকে 68 টাকা কেজিতে। নাজির শাইল 68 থেকে 70 টাকা এবং 28 জাতের চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি দরে। ঈদের পরে চালের দাম বাড়তি কারণটা ঠিক বলতে পারবো না, তবে আমরা যে এখান থেকে আনি, আড়ত থেকে আনি, ওনাদেরকে বলছি আর ওনারা বলছে যে মিল থেকে দাম বেশি আসতেছে। সরকারের লোকরা যদিও আসে, এসে বলে গেলে যারা বাজারে সিন্ডিকেট আছে, দোকানদার আছে, তারা তো মানে না এবং সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধায়ক থাকা উচিত। চালের বাড়তি দামের কথা মানছেন কৃষি বিপণন অধিদপ্তরও। সংস্থাটির মহাপরিচালক জানালেন, দাম নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের মজুদ জানতে সব জেলায় কমিটি গঠন করা হয়েছে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব জেলায় চিঠি পাঠানো হয়েছে। কিছু ফরিয়া এবং কিছু মজুদদারও কিন্তু বের হয়েছে, যারা এখন বর্তমানে এই করোনার কারণে যারা এখন গ্রামে গঞ্জে চলে গেছেন, তারাও কিন্তু কিছু লোক এখন ট্রেডিং ব্যবসা শুরু করেছেন। আবার পাশাপাশি ধানের দাম যেহেতু বেড়েছে, চালকল মালিকেরও কিন্তু এই সুযোগটা নিয়ে আপনার চালের দাম বাড়ার জন্য পায়তারা করছেন। খাদ্য মন্ত্রণালয় বলছে, সরকারি গুদামে 12,30,000 টন চাল মজুদ আছে। এছাড়া ভারত থেকে 50,000 টন সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার কমিটি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে দেখা মিলছে না ক্রেতার। এতে লোকসানের মুখে পড়েছে পেয়ারা চাষিরা। ভাসমান পেয়ারার হাট দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এলো, এবার তাতেও ভাটা পড়েছে। তবে পেয়ারা পরিবহনের সংকট নিরসনের আশ্বাস জেলা প্রশাসকের। প্রতি বছরে ঝালকাঠির ভীমরুলিতে সারি সারি নৌকায় বসে পেয়ারার হাট। ক্রেতা বিক্রেতায় মুখর থাকে এই হাট। করোনার কারণে ভরা মৌসুমেও লোকসানে পড়ছে চাষিরা। পেয়ারার পসরা সাজিয়ে বসলেও নেই ক্রেতা উপস্থিতি। বাধ্য হয়েই কম দামে বিক্রি করছেন পেয়ারা। প্রতিমন পেয়ারা 400 টাকা বিক্রি হলেও এবছর তা বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। লকডাউনের কারণে বাজারে ক্রেতা খুবই কম। আমরা খুবই এবছর ব্যবসা বাণিজ্য খুব সমস্যার ভিতরে। বাজারে তো লকডাউনের কারণে ক্রেতা কম আসে, এই জন্য মালের দাম কম থাকে। আজকে আমি 5 মণ পারছি, 1000 টাকা বেচছি। পেয়ারার হাট দেখতে সারা দেশ থেকে দর্শনার্থী এলেও এবার লকডাউনের কারণে তা সম্ভব হচ্ছে না। পর্যটক আসলে আশঙ্কাজনক কম, কারণ আসলে করোনা পরিস্থিতি যতই স্বাভাবিক করে দেখ, তারপরে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, যার কারণে মানুষ আসতে চাচ্ছে না। এই পেয়ারা সিজনে পর্যটক আসেও না, প্লাস আপনার পেয়ারাও কিনে না, তার কারণে পেয়ারা চাষিরা অনেক লসে আছে। পেয়ারা পরিবহনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ঝালকাঠির ব্র্যান্ডিং পণ্য পেয়ারা এবং শীতলপাটি, কাজে এই পণ্যগুলো আমরা সবসময় আমাদের স্পেশাল নজর থাকে। সকল তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হবে না, এটা আমরা নিশ্চিত করব। জেলায় এবছর 800 হেক্টর জমিতে আবাদ হয়েছে পেয়ারার। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,600 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু সাফারি পার্ক হয়ে উঠছে আফ্রিকান প্রাণীদের অভয়াশ্রম। টানা 3 প্রজন্ম ধরে বেশ ভালোভাবেই টিকে আছে জেব্রা, জিরাফ, ওয়াইল্ড বিস্ট, কমন ইলান সহ 8 প্রজাতির প্রাণী। লকডাউনে 4 মাস ধরে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় জন্ম নিয়েছে নতুন আরও 50টি প্রাণী। পার্ক কর্তৃপক্ষ বলছে, প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়ায় সাফারি পার্কে দেখা দিয়েছে স্থান সংকট।
আফ্রিকার মরুর দেশের প্রাণী জেব্রা দিব্যি ছুটে বেড়াচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের শালবনে। লকডাউনে শান্ত নিরিবিলি পরিবেশে জন্ম হয়েছে 5 শাবকের। 2 বছরে পার্কের জেব্রা সংখ্যা 13টি থেকে বেড়ে দাঁড়িয়েছে 28টিতে। টানা 3টি প্রজন্ম টিকে যাওয়ায় মরুর দেশের ডোরাকাটা জেব্রা এখন হয়ে উঠেছে সবুজ জঙ্গলের প্রতিনিধি। লকডাউনের কারণে এপ্রিল থেকে পার্কের দরজা বন্ধ, নেই দর্শনার্থীর চাপ। তাই ওয়াইল্ড বিস্টের ঘরেও এসেছে 5টি নতুন বাচ্চা। মা বাচ্চা সহ সবাই সুস্থ সবল আছে। এখন পার্কে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় 18টি ওয়াইল্ড বিস্ট। আমাদের এখানে যে প্রাণীগুলো জন্মগ্রহণ করছে তার সিংহভাগী বাচ্চা বেঁচে যাচ্ছে এবং দেখেন মা বাচ্চা সুস্থ, খুবই সুস্থ আছে। তো এটা এই জন্য বলবো আসলে এটা বছরের একটা সময়ের জন্য আসলে পার্কগুলো এভাবেই যদি বন্ধ রাখা যায়, দর্শনার্থী ফিরিয়ে রাখা যায়, তাহলে আমার মনে হয় আসলে এটা প্রকৃতির জন্য, পার্কের জন্য মনে হয় খারাপ হয় না, ভালো হয়। তবে দুঃসংবাদ শুধু জিরাফের ঘরে। যক্ষ্মার সংক্রমণে 3টি পুরুষ জিরাফ মারা যাওয়ায় একেবারে সঙ্গীহীন 3 নারী জিরাফ। সাফারি পার্কের অবকাঠামো ও পরিবেশ এখনও দীর্ঘকায় এই প্রাণীর জন্য উপযোগী হয়ে ওঠেনি বলে মনে করেন কর্তৃপক্ষ। জিরাফ তো সাউথ আফ্রিকার সাভানা ফরেস্ট এলাকার, আসলে ওই হ্যাবিটেটটা আসলে এখানে ওরা, আপনারা জানেন ওরা তো ব্রাউজার, হ্যাঁ, তা আসলে ব্রাউজ করার মতো এখানে কিন্তু আসলে ওই ধরনের ট্রিজ কিন্তু নাই। হ্যাঁ, আর আমরা যে এখানে নতুন করে এখন কোনো প্ল্যান্টেশন করব সেটা সম্ভব না। 3 বছর ধরে জন্ম হচ্ছে না নতুন বেঙ্গল টাইগারের। তবে এবার তাদের বংশ বিস্তারে আশা দেখা গেছে। 2টি বাঘ গর্ভধারণ করায় তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা সমালোচনার পরও ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি চামড়া খাতে। তবে বিশ্লেষকরা বলছেন সম্ভাবনার তুলনায় এই রপ্তানি অনেক কম। ব্যবসায়ীদের দাবি পরিবেশগত কারণে পিছিয়ে থাকায় ক্রেতা হারাচ্ছেন তারা। রপ্তানিকে উৎসাহিত করতে সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের মাধ্যমে দেওয়ারও দাবি তাদের। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে জুলাই মাসে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক, কৃষি, পাট ও পাটজাত পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি হলেও নানা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক চামড়া খাত। জুলাইয়ে এই খাত থেকে মোট আয় 9 কোটি 5 লাখ ডলার। তবে বিশ্লেষকরা বলছেন সম্ভাবনার তুলনায় রপ্তানি হয়েছে খুবই কম। প্রতিযোগিতা বাড়াতে ও চামড়ার সঠিক দাম পেতে ওয়েট ব্লু চামড়া রপ্তানি বাড়ানোর পরামর্শ সিপিটির। যেটুকু আমরা প্রবৃদ্ধি দেখছি এটিও আশাব্যঞ্জক না, এবং সম্ভাবনার আসলে খুব ক্ষুদ্রাংশ আমরা ব্যবহার করতে পারছি এবং এই জায়গাটিতে আমাদের ব্যর্থতাই দায়ী। এক্ষেত্রে সরকারের যে সিদ্ধান্ত ওয়েট ব্লু চামড়া রপ্তানি, আমাদের কাছে মনে হয়েছে যে এটি যৌক্তিক সিদ্ধান্ত। ব্যবসায়ীরা বলছেন সাভারে চামড়া শিল্প নগরী পুরোপুরি প্রস্তুত না হওয়ায় ক্রেতা হারাচ্ছেন তারা। এছাড়া রপ্তানি উৎসাহিত করতে সরকারের প্রণোদনা ক্ষুদ্র উদ্যোক্তারা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। পরিবেশ নিয়ে যারা খুবই সেন্সিটিভ তারা আমাদের দেশ থেকে প্রোডাক্ট নিতে অতটা উৎসাহিত হচ্ছে না। তো এটা একটা বড় বাধা। ছোট ছোট যারা আছে, যারা হয়তো বা বছরে 50 লাখ 60 লাখ টাকার এক্সপোর্ট করে, তারা কিন্তু ইনসেন্টিভটা সেভাবে পাচ্ছে না। কারণ হচ্ছে যে এত বেশি কাগজপত্র এবং জটিল প্রক্রিয়া, সেই জটিলতা মানে ভেদ করে একটা এসএমইর পক্ষে এটা নেওয়া সম্ভব হয় না। ফার্স্ট ধাক্কাটা সামলে কিছুটা হয়তো উঠতে পেরেছিলাম, বাট এখন আমরা খুবই চিন্তিত যে দ্বিতীয় ধাক্কাটা সামলানো হচ্ছে সবচেয়ে বড় ডিফিকাল্টিস। দাপ্তরিক জটিলতা কমাতে বাণিজ্য শিল্প মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো থাকছে। বিশ্বে করোনায় একদিনে 10,000 মৃত্যু, নতুন আক্রান্ত 6,82,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে 1,20,000-এর বেশি শনাক্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার কোনো সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় টি-20-তে 10 রানে জয়। সিরাজগঞ্জে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। তাদের অভিযোগ, স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর থেকে আগের চেয়ে 2 থেকে 4 গুণ টাকা বেশি গুনতে হচ্ছে। এমনকি বিদ্যুৎ ব্যবহার না করলেও মিটার থেকে টাকা কেটে নেওয়া হয়। এতে ক্ষুব্ধ গ্রাহকেরা। 2016 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সব ধরনের দায়িত্ব নিয়ে নেসকো সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। শুরুতে অ্যানালগ ও প্রিপেড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিল উত্তোলন করছিল।
সম্প্রতি অ্যানালগ ও প্রিপেড মিটার বদলে ডিজিটাল প্রিপেড মিটার বসানো হয়। গ্রাহকরা বলছেন এরপর থেকেই বিদ্যুৎ ব্যবহার করলেও আগের থেকে প্রায় 2 থেকে 4 গুণ টাকা বেশি বিল দিতে হচ্ছে। এমনকি বিদ্যুৎ ব্যবহার না করলেও টাকা কেটে নেওয়া হচ্ছে। এসব অভিযোগের বিষয় নিয়ে নেসকোতে গেলে গ্রাহকদের সাথে কর্মকর্তারা দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। কি, কেন, কিভাবে অপারেট করবে সেই বিষয়টা যে মানুষকে সচেতন করার সেটি করে নাই। এই মিটারটা লুকোচুরি করে লাগা দেওয়া হয়েছে। স্মার্ট মিটার দেওয়ার পরে আমাদের এইটা কিন্তু আগে যে বিলিং মিটার যে ছিল, দেখেন এই বিলিং মিটারটা আপনি দেখেন যে 1040 টাকা, আর আমাদের এখন আসছে সেটা আমি দেখতে পাচ্ছি। দ্রুত সমস্যা সমাধান না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিরাজগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি। আমি তুলতে 300 টাকা, আমার দেহে 160 টাকা নাই, তাহলে এটা কি? এই 160 টাকা কিসের কাটা হচ্ছে? এইভাবে আমরা প্রায় 1 মাস যাবত বিভিন্ন অভিযোগ শুনছি। অভিযোগ ভিত্তিহীন দাবি করে গ্রাহকরা ভুল বুঝে বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলছেন বলে জানান নেসকোর এই কর্মকর্তা। বেশি টাকা কাটার কোনো সুযোগ নাই, এটা আসলে মানুষের ভুল ধারণা। যেটা বলতেছে স্পেসিফিক যদি কেউ বলে তাহলে আমরা আমাদের ওখানে যারা লোক আছে তারা ফিজিক্যালি দিয়ে তাকে দেখাই দিয়ে। সিরাজগঞ্জে নেসকোর আওতায় প্রায় 58,000 গ্রাহককে প্রিপেড মিটার দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনা একদিনে মৃত্যু হয়েছে 10,000 মানুষের, নতুন আক্রান্ত 6,82,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি ইন্দোনেশিয়ায় 1,635 জনের। এছাড়াও যুক্তরাষ্ট্রে একদিনে 1,20,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। ইন্দোনেশিয়াতে এক সপ্তাহে 20% সংক্রমণ কমলেও দেশটিতে এক সপ্তাহে করোনায় প্রাণহানি বেড়েছে 3 ভাগ। এদিকে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 38% ও মৃত্যুর হার বেড়েছে 42%। এই নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 42,89,000। মোট আক্রান্ত হয়েছে 20,23,00,000-এর বেশি রোগী। যেসব দেশে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদক্ষেপ আপাতত স্থগিত রাখতে আহ্বান জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যেসব দেশে খুব কম মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছে সেখানে তারা টিকা নিশ্চিত করতে চায়। মাহমুদুল্লাহর অনবদ্য 50-র পর মুস্তাফিজের দুর্দান্ত বোলিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার কোনো সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় টি-20-তে বাংলাদেশের জয় 10 রানের। 128 রানের টার্গেটে সফরকারীরা সংগ্রহ করে 4 উইকেটে 117 রান। ম্যাচ সেরা টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 1-2-3 ম্যাচ সিরিজে বাংলাদেশের 3। প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে টাইগারদের সিরিজ জয়। 20 ওভারের ম্যাচ আর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলে সিরিজ জয়ের বাড়তি গুরুত্ব টাইগারদের কাছে। শেষ 2 ওভারে মুস্তাফিজ মাহিদির অবিশ্বাস্য বোলিং। নিজের শেষ ওভারে মাত্র 1 রান দিয়ে ম্যাচ জয়ে অবদান রাখেন মুস্তাফিজ, আর মাহিদি দেখিয়েছেন ক্যারিশমা। বোর্ডে পুঁজি কম, শুরুতেই অতিথিদের কোণঠাসা করতে হবে। ম্যাথু ওয়েডকে ফিরিয়ে পরিকল্পনায় গলত হতে দেননি নাসুম। তবে দাঁড়িয়ে যান বেন ম্যাকডারমট ও ম্যান ইন ফর্ম মিচেল মার্শ। বোলাররা হারিয়েছেন নিয়ন্ত্রণ, ফিল্ডাররাও ক্যাচ ছেড়েছেন। ম্যাচ যখন অজিদের গ্রিপে তখন সাকিবের সুপার ডেলিভারি। ম্যাকডারমটকে ফেরান 35-এ। ক্যাচ মিসের জ্বালা জোড়া উইকেট নিয়ে পাপ মোচন করেন শরীফুল। মার্শের চোখে চোখ রেখে দিয়েছেন জবাব, ফিরিয়েছেন হেনরিক্স ও হাফ সেঞ্চুরিয়ান মার্শকে। ম্যাচটা ওখানেই ঘুরে যায় বাংলাদেশের দিকে। উইকেট না পেলেও কিপটে বোলিং টাইগার পেস সেন্সেশনের 4 ওভারে দেন মাত্র 9 রান। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বেরসিক বৃষ্টি ক্ষণিকের জন্য বাগড়া দেয়। শেষ পর্যন্ত মাঠে খেলা ফিরে 1.5 ঘন্টা পর ম্যাচ হয় পুরো 20 ওভার। 2 ওপেনারের দ্রুত বিদায়ে চাপ বাড়ে বাংলাদেশ শিবিরে। টানা 3 ম্যাচে হতাশ করেন নাঈম সৌম্য। 2 অভিজ্ঞ কাঁধে কাঁধ মিলিয়েছেন। কাউন্টার অ্যাটাকে অজি বোলারদের উপর চড়াও হন সাকিব। সাইলেন্ট কিলে দায়িত্ব নেন মাহমুদুল্লাহ। সাকিবকে 26-এ আটকে অজিদের আনন্দে ভাসান জ্যাম্পা। এরপরই দ্রুত পড়েছে 3 উইকেট। সর্বনাশ বেশি হয়েছে আগের ম্যাচে 2 নায়ক আফিফ সোহানের রান আউটে। শামীম সুযোগ হাতছাড়া করেন। এক প্রান্ত আগলে ক্যাপ্টেন্স নক খেলেন মাহমুদুল্লাহ। অধিনায়ক হিসেবে প্রথম 50-তে দলকে দেন লড়াকু পুঁজি। শেষ 2 ওভারে রানের চাকা ঘোরেনি। অভিষেকে হ্যাট্রিক করে আলো করেন নাথন এলিস। ফেরান মাহমুদুল্লাহ, মুস্তাফিজ ও মাহিদিকে। বাংলাদেশের বোর্ডে 127 রান।
সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাঁচা মরার ম্যাচে কঠিন প্রতিরোধ করেছে অস্ট্রেলিয়া, কিন্তু টাইগার বোলারদের নৈপুণ্যে শেষ রক্ষা হয়নি। তবে এর আগে দারুণ 50-তে জয়ের ভিত্তি গড়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। দিন শেষে টাইগারদের টি-20 অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন পেসারদের। সিরিজ বাঁচিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করবে অস্ট্রেলিয়া, জানা কথা। স্লো অ্যান্ড লো উইকেট, তার উপর আর্দ্র কন্ডিশন। বাঁচা মরার ম্যাচে একাদশে 3 পরিবর্তন অজিদের। অ্যালিস ড্যান ক্রিশ্চিয়ানের অন্তর্ভুক্তিতে বোঝা যায় উইকেটের মন্থরতায় চোখ অজি ম্যানেজমেন্টের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কতটা যৌক্তিক হলো? অধিনায়ক মাহমুদুল্লাহর জন্য ভালো কোনো খবর দিতে পারলেন না নাইম সরকার জুটি। বিশেষ করে সৌম্যের ব্যর্থতা চোখে পড়ার মতো। পেস ভেরিয়েশনে নাইমকে ভুগিয়েছেন হ্যাজেলউড। জিম্বাবুয়ে সিরিজের দুর্দান্ত সৌম্য হঠাৎ করে উধাও ঘরের মাটিতে। ক্রস ব্যাট আর স্লগ সুইপে তার মাত্রাতিরিক্ত আসক্তি চোখে পড়ার মতো। অভিজ্ঞ সাকিবের পর আফিফ শামীমদের আত্মাহুতিতে ম্যাচের নিয়ন্ত্রণ অজিদের হাতে। সেখান থেকে দারুণ অ্যাপ্লিকেশনে স্বাগতিকদের নিয়ন্ত্রণে ফেরালেন মাহমুদুল্লাহ রিয়াদ। অজি পেসারদের স্লো বাউন্সারে ঠান্ডা মাথায় শট খেলেছেন মাটিতে। জম্পা এগারদের দুরূহ টার্নের সামনে পরিমিতিবোধ। জিম্বাবুয়েতে টানা 500 চরিত্রে অবদান রাখা রিয়াদের ব্যাটে আবারও প্রাণ পেল বাংলাদেশ ইনিংস। মুস্তাফিজ অসাধারণ, ও সব সময় দলের জন্য সেরাটা করে। ব্যাটিং শেষে সাকিবের সাথে আমার কথা হয়েছে। যেভাবে পরিকল্পনা করেছি তা বাস্তবায়ন করতে পেরেছি। স্পিনাররা সব সময় আমাদের ম্যাচে রেখেছে। আমি আমার দলের পারফরমেন্সে খুশি। অধিনায়ক হিসেবে টি-20তে প্রথম 50 ধারাবাহিকতার ঘাটতিতে ভুগতে থাকা টাইগার ব্যাটিং অর্ডারের জন্য যেন নিয়ে এলো বার্তা। ক্রিকেটে প্রতিটি দিনই নতুন। প্রতিটি ইনিংস শুরু করতে হয় শূন্য থেকে। প্রতি ম্যাচ, প্রতিটি ইনিংসেই চাই নতুন ভাবনা, উইকেট ও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলানোর সামর্থ্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য সাফল্যে আনন্দিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রশংসা করেছেন দলীয় পারফরমেন্সের। মুস্তাফিজের শেষ ওভারকে টার্নিং পয়েন্ট মনে করেছেন বিসিবি সভাপতি। মাহমুদুল্লাহর অধিনায়কত্ব, সাকিবের দায়িত্বশীলতা আর নতুনদের বড় হয়ে ওঠার চেষ্টাতে টি-20তে ভালো কিছুর স্বপ্ন দেখছেন তিনি। অত্যন্ত শক্তিশালী অ্যান্ড প্রফেশনাল দল। ওদের সাথে যে আসলে সিরিজ জিতব না তা ছিল না, এইভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি। বোলিং, ফিল্ডিং অ্যান্ড টিম স্পিরিট সবাইকে দেখে কিন্তু মনে হয়েছে যে ওরা জিতবে। মানে আশা ছাড়ে নেই কেউ, প্লেয়াররা কেউ মাঠে আছে আশা ছাড়েনি। এটাই ছিল সবচেয়ে সুন্দর এবং আলটিমেটলি তাই হয়েছে। অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয় স্বর্ণের খোঁজে নামবে ব্রাজিল। বিকাল 5:30টায় ফাইনালে চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্পেন। টোকিওতে স্বর্ণ জয়ের বড় দাবিদার দানি আলভেসের দল। গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছে শিরোপা প্রত্যাশীরা। ব্রাজিলের স্বর্ণ জয়ের স্বপ্নসারথী রিচার্লিসন 5 গোল আর 1 অ্যাসিস্টে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা এই এভারটন তারকা। অন্যদিকে প্রায় 3 দশক পর গ্রেটেস্ট শো অন আর্থের শ্রেষ্ঠত্ব ফিরে পেতে মরিয়া স্পেন। এবার আসেনসিও, গার্সিয়া, পেদ্রিদের নিয়ে গড়া দল নিয়ে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। অলিম্পিকে হাঁটার ইভেন্টে ছেলেদের পর আধিপত্য ইতালিয়ান নারীদের। 20 কিলোমিটার ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন ইতালির আন্তোনেলা পালমেসানো। 400 মিটার দৌড়ে নারী পুরুষ 2 ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব বাহামার। নারী হকিতে আর্জেন্টিনাকে হারিয়ে স্বর্ণ জিতেছে নেদারল্যান্ডস। এই লড়াইয়ে ফিটনেসই শেষ কথা নয়, জেতার জন্য চাই স্কিল, টেকনিক আর হার না মানা মানসিকতা। অ্যাথলেটিক্সে কঠিনতম ইভেন্টগুলোর একটি দূরপাল্লার হাঁটা প্রতিযোগিতা। তীব্র গরম উপেক্ষা করেই মেয়েদের 20 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতার মুকুট পরলেন ইতালির আন্তোনেলা পালমেসানো। সময় নিয়েছেন 1 ঘন্টা 29 মিনিট 12 সেকেন্ড। পেছনে ফেলেছেন রিও অলিম্পিকের স্বর্ণজয়ী লিও হংকে। একই সাথে ভেঙেছেন চীনের ইয়াং জিয়াওয়ের বিশ্ব রেকর্ড। এদিন ছেলেদের 50 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় কোনো পদক পাননি, তবে সর্বোচ্চ 8 বার অংশ নিয়ে রেকর্ড করেছেন স্পেনের হেসাস আনহেল গার্সিয়া। এই ইভেন্টে স্বর্ণজয়ী পোল্যান্ডের ডেভিড তমালা। বিশ্ব রেকর্ডধারী জশোয়া চিপতেগি টোকিওতে ধরে রেখেছেন তার আধিপত্য। 12 মিনিট 58.15 সেকেন্ড সময় নিয়ে 5000 মিটার দৌড়ের চ্যাম্পিয়ন উগান্ডার এই অ্যাথলিট। মেয়েদের হকিতে স্বর্ণ জিতল নেদারল্যান্ডস। ফাইনালে আর্জেন্টিনাকে 3-1 গোলে হারায় ডাচরা।
আর বিচ ভলিবলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে শ্রেষ্ঠত্ব আমেরিকান মেয়েদের। এদিকে সাইক্লিংয়ে প্রথম নারী হিসেবে পরপর 3 অলিম্পিকে স্বর্ণ জেতার খেতাব অর্জন করেছেন ব্রিটিশ সাইক্লিস্ট লরা ক্যানি। এছাড়া স্পোর্টস ক্লাইম্বিংয়ে মহিলাদের কম্বাইন্ড রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন পোল্যান্ডের আলেকজান্দ্রা মিরোস্লাভ। মাত্র 6.84 সেকেন্ডে 15 মিটার উচ্চতা অতিক্রম করলেন এই পোলিশ। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মোকাবেলা অবদানের জন্য অক্সফোর্ডের টিকার অন্যতম রূপকার সারা গিলবার্ট সহ মোট 6 নারীর বারবি পুতুল তৈরি করা হয়েছে। তাদের সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছে মার্কিন খেলনা প্রস্তুতকারক ম্যাটেল। নারীদের অনুপ্রেরণা যোগাতে এই বারবি পুতুল সহায়ক হবে বলছে প্রতিষ্ঠানটি। কালো মোটা ফ্রেমের চশমা, নেভি ব্লু প্যান্ট আর সাদা জামা পরা নিজের এই বারবি রূপ দেখে প্রথমে নিজেই চমকে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারা গিলবার্ট। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই আলোচনায় ছিলেন 59 বছর বয়সী এই বিজ্ঞানী। অক্সফোর্ডের করোনা টিকা আবিষ্কারের নেপথ্যে অন্যতম ভূমিকা ছিল তার। তাকে সম্মান জানাতেই বারবি মডেল তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান ম্যাটেল। এই উদ্যোগ নারীদের সামনে এগিয়ে আসতে আরও অনুপ্রেরণা দেবে আশা প্রতিষ্ঠানটির। আমার বারবি তৈরি করা বেশ অদ্ভুত বিষয়, কিন্তু আশা করি এই উদ্যোগ মেয়েদের বিজ্ঞানে ক্যারিয়ার গড়ার বিষয়টিকে স্বাভাবিক করে তুলবে। সারার মতো আরও 5 নারী করোনা যোদ্ধাকে সম্মান জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। তারা সবাই স্বাস্থ্য খাতে নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের প্রথম করোনা রোগীকে সেবা দেয়া মার্কিন সেবিকা অ্যামি ওসুলিভান, যিনি পরে নিজেও কোভিড আক্রান্ত হন। এছাড়া রয়েছেন স্বাস্থ্যসেবায় বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার কানাডার চিকিৎসক চিকা স্ট্যাসিওরিওয়া এবং লাস ভেগাসের চিকিৎসক অড্রে ক্রুজ। সম্মান জানানো হয়েছে করোনার ব্রাজিলে পাওয়া ধরনটির জিনোম সিকোয়েন্সিংয়ে নেতৃত্ব দেয়া জ্যাকুলিন গোজ ডি জেসুস এবং অস্ট্রেলিয়ার চিকিৎসক কার্বি হোয়াইটকে, যিনি স্বাস্থ্যকর্মীদের জন্য ধুয়ে ব্যবহারের উপযোগী গাউন উদ্ভাবন করেন। ম্যাটেল জানিয়েছে থ্যাংক ইউ হিরোজ প্রোগ্রামের অংশ হিসেবে এই ডলগুলো বানানো হয়েছে। সরাসরি বিক্রির জন্য এগুলো বাজারে ছাড়া হবে না। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরোধী ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।